হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর একটা পার্ট, রিলেশন বিটুইন ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। পরিবেশের মধ্যে অভিব্যক্তি এবং অভিযোজনের যে রিলেশনশিপ সম্পর্ক, সেই সম্পর্কটা কীরূপ। আমরা প্রথমেই জানব যে পরিবেশ কিভাবে ইভলিউশনের পক্ষে এবং অ্যাডাপ্টেশনের পক্ষে কাজ করে। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে জীব পরিমণ্ডলের মধ্যে অভিযোজন ঘটে, অঙ্গসংস্থানিক পরিবর্তন ঘটে। অভিব্যক্তির ক্ষেত্রেও তাই। অভিব্যক্তি হলো আধার আর অভিযোজন হলো ফলাফল। অর্থাৎ পরিবেশে অভিব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। পরিবেশে জীব পরিমণ্ডলকে অভিব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। অভিযোজন হলো পরিবেশের পরিবর্তনের সাথে অঙ্গসংস্থানিক পরিবর্তন। অর্থাৎ কোনো প্রাণী যদি তার জলজ পরিবেশে থাকতে চায়, তাহলে জলজ পরিবেশকে তার অনুকূলে আনার জন্য তার অভিযোজন প্রয়োজন আছে। কিন্তু জলজ পরিবেশের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে, রাসায়নিক প্রেক্ষাপট রয়েছে, রাসায়নিক পরিবর্তনের অঙ্গসংস্থানিক যে উত্থান রয়েছে, সেখানে জীব তৈরি হয়। জীব প্রথম জলজ পরিবেশে জন্ম হয় এবং সেখান থেকে অভিব্যক্তি তার শুরু হয়। প্রথমত রাসায়নিক অভিব্যক্তি, তারপরে শুরু হয় বায়োলজিক্যাল ইভলিউশন, অর্থাৎ জীবজ অভিব্যক্তি। এই অভিব্যক্তি এবং অভিযোজন পারস্পরিক পরিপূরক। অর্থাৎ অভিযোজন এক ক্ষেত্রে যদি ঠিক মতো হয়, তাহলে অভিব্যক্তিও তার সফলতা পেতে পারে। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে জীব সৃষ্টির পরিমণ্ডল অভিযোজিত হয়। এই অভিযোজিত হলে পরিবেশ তাকে সাপোর্ট করে অভিব্যক্তির ক্ষেত্রে, অভিব্যক্তির পরিস্ফুরণে। অভিযোজন তার পূর্ণতা নিয়ে আসে। এর হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা লিখতে হবে এবং তোমরা যদি ঠিক মতো লিখতে পারো, তাহলে দেখবে উত্তরটা পারফেক্ট হবে। পারফেক্ট উত্তরের জন্য তোমার কোনো ছবি আঁকা কোনো কিছু প্রয়োজন নেই। তুমি একদম ঠিকঠাক লিখে দিলে একটা রেখাচিত্র দিতে পারো। কীরকম? যে অভিব্যক্তির থেকে জীব সৃষ্টি হচ্ছে, এই সৃষ্ট জীব পরিবেশকে অনুকূলে আনার পরে অভিযোজিত হচ্ছে, অঙ্গসংস্থানিক পরিবর্তন। এর একটা রেখাচিত্র তুমি দিতে পারো এবং দিলে দেখতে পাবে যে অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক পরিষ্কার হচ্ছে এবং পরস্পর পরিপূরকভাবে কাজ করছে। এবং আমরা দেখতে পাবো একটা পরিবেশ কিভাবে অভিব্যক্তি এবং অভিযোজনের ক্ষেত্রে কাজে লাগছে, জীব পরিমণ্ডলের উত্থানের জন্য, পরিস্ফুরণের জন্য, ডেভেলপমেন্টের জন্য। আরেকটা কথা বলি যে অভিব্যক্তির ক্ষেত্রে, অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সবসময় বিভিন্ন, যেমন ধরো একটা পাখি খেচর অ্যাডাপ্টেশনে যুক্ত। অর্থাৎ পরিবেশের মধ্যে যে টেরেস্ট্রিয়াল অ্যাডাপ্টেশন রয়েছে, অর্থাৎ তোমার স্থলজ অ্যাডাপ্টেশন, সেই স্থলজ পরিবেশকে তার খাদ্য সংগ্রহের ক্ষেত্রে অসুবিধা তৈরি হলে তারা খেচর অ্যাডাপ্টেশন থেকে ঝুঁকে যায়। অর্থাৎ তাদের মধ্যে কতগুলো কোরাকোব্যাকিউলাস, কোরাকোব্রেনিয়াস, এই সমস্ত পেশিগুলোর বিশ্লেষণ হয়, পেশিগুলো উত্থান হয়, পেশিগুলো পরিষ্কার হয় এবং সেখান থেকে আস্তে আস্তে তার পাখাগুলো কার্যকরী হয়, পাখাগুলোর পালক আসে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। এই পরিবর্তনগুলো আসে এবং তার ফলে কি হয়? তার অভিযোজন কাজ করে। খেচর অভিযোজন অর্থাৎ তার খেচর পরিবেশে, অর্থাৎ আকাশের মধ্যে তার বিচরণ ক্ষমতা বাড়ে। ফল সংগ্রহ করার জন্য তার মধ্যে বিক তৈরি হয়েছে, দাঁতবিহীন বিক তৈরি হয়েছে। এটা একটা অ্যাডাপ্টেশন। এবং অ্যাডাপ্টেশনটা কেন? না তো তার খেচর অ্যাডাপ্টেশন, খেচর পরিবেশের মধ্যে, ইভলিউশনের মধ্যে তাকে সাহায্যতা দান করে, তাকে যুক্ত হয় এবং সে ঠিক মতো কাজ করতে পারে। 2 নম্বর কথা হচ্ছে একটা মাছ, একটা জলজ প্রাণী, তারও কিন্তু অ্যাডাপ্টেশনের মধ্যে আসে। কীরকম? ধরো একটা জলজ প্রাণীর মধ্যে, তার মধ্যে জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ স্কেল তৈরি হচ্ছে। যেমন রুই মাছ, কাতলা মাছ সাইক্লয়েড টাইপের স্কেল তৈরি হচ্ছে। হাঙর মাছ, সামুদ্রিক মাছ, এর মধ্যে প্ল্যাকয়েড টাইপ আঁশ তৈরি হয়েছে। মাগুর, শিঙ্গি, এই সমস্ত মাছের কোনো আঁশ নেই, কিন্তু তার যে স্কিনটা অত্যন্ত পুরু, অয়েলি স্কিন। অর্থাৎ এর মধ্যে একটা চর্বির স্তর আছে।
তিমি মাছের ক্ষেত্রে দেখবো এর আঁশ নেই, কিন্তু এর ব্লাবার আছে। চর্বির স্তরটা এমন আছে যে সামুদ্রিক জলের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই চর্বিগুলো তৈরি হয়েছে, এবং যাতে সামুদ্রিক জলের তাপমাত্রা তার ইন্টারনাল হ্যামারেজ না তৈরি হয়, তার অঙ্গের মধ্যে চাপ তৈরি না হয়, তার জন্য কিন্তু একটা বিশেষ পরিবর্তন হয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে অন্যান্য জলজ প্রাণী, যেমন যে উদ্ভিদের ক্ষেত্রে তার পাতা, যারা একদম নিমজ্জিত উদ্ভিদ জলের ভেতরে থাকে, তাদের পাতাগুলো তৈরি হচ্ছে একদম ছোট টাইপের পাতা, পাতাগুলো ছুঁচের মতো সরু, পাতার পত্রফলকটা একদম সরু, পত্রফলকের মধ্যে কোনো চ্যাপ্টা অংশ নেই, কম, খুব কম। অক্সিজেন গ্রহণ করা এবং জলজ পরিবেশটাকে তার অনুকূলে আনার জন্য কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, সবটা মনে হচ্ছে সাযুজ্যতা আছে। আবার এই উদ্ভিদগুলো দেখি যদি কোনো মরু এলাকায় জন্মগ্রহণ করে, সেখানেও দেখতে পাবো তাদের মরুভূমির মধ্যে জলের পরিমাণটা খুবই কম, সেই ক্ষেত্রে তোমার মূলের সঞ্চালনটা, মূলের যে বিস্তার সেটা খুবই বেশি পরিমাণে, অর্থাৎ মূলোত্রাণ, তারপরে মূল জেব, এগুলো এতটাই, মূল রোম এতটাই বিস্তৃত যাতে ও সামান্য বিন্দু জলকে গ্রহণ করতে পারে। এই গ্রহণ করার টেন্ডেন্সি এদের মধ্যে আছে, যেটা আমরা বলবো অভিব্যক্তির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং অভিযোজন হয়েছে যার যে কাণ্ডগুলোর মধ্যে কাষ্ঠল অংশ খুব কম, কাষ্ঠল অংশ খুবই কম, এবং সেখানে ক্যাম্বিয়াম, গৌণভাজক কলা এর যে পরিবর্তন, সে পরিবর্তন লক্ষণীয়। এই পরিবর্তনটা তাকে অভিযোজনের ক্ষেত্রে হেল্প করছে, এবং সে একটা অভিযোজিত হয়ে তার ইভলিউশনের অভিব্যক্তির ক্ষেত্রে তার একটা পরিবর্তন আসছে। অস্তিত্বের কথা, অভিব্যক্তি হচ্ছে অস্তিত্বের কথা। তার জীব, এই ধরনের গাছগুলো ওই মরুভূমিতে অ্যাডপ্টেড কিনা, তারা বাঁচবে কিনা, কতদিন বাঁচবে, এটা নির্ভর করে তার অঙ্গ সংরচনের পরিবর্তনের সাথে সাথে। যে সমস্ত গাজর, মূলো, এই সমস্ত আদা, এই সমস্ত কাণ্ড, মূল যারা মাটির নিচে জন্মায় এবং মাটি থেকে তার রস শোষণ করে, মাটি থেকে প্রয়োজনীয় জল শোষণ করে, সেগুলো কিন্তু একটা পরিবর্তন। এই পরিবর্তন আমরা দেখব অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের প্রবণতা বাড়ছে। গাজর, মূলের ক্ষেত্রে, বিট জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এদের একটা পরিবর্তন আসছে। আবার একটা পরিবর্তন দেখতে পাবো যে এরা কিছু জলজ প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, যেমন ধরো সেপিয়া ললিগো, এই তো প্রাণীগুলো রয়েছে সামুদ্রিক, তার শরীরে চ্যাপটা হয়ে গেছে। কেন চ্যাপটা? ওপরে জলের চাপ, সমুদ্রের নিচে এবং ওপরে জলের যে চাপ, এই পরিবর্তন তার শরীরে চ্যাপটা হয়ে গেছে। তার মধ্যে স্কেলিটন আছে, তার মধ্যে আমরা দেখতে পাবো একটা সেপিয়া ললিগো বডিকে কাটা যায়, তার মধ্যে চিরে দিলে, বডিটাকে চিরলে দেখা যাবে এক ধরনের স্কেলিটাল পাওয়া যাচ্ছে, যেটা একটা হাড়ের গঠন, এবং এদের শরীরের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা চ্যাপ্টা প্রকৃতির, জলের চাপের জন্য। চাপের সঙ্গে কিভাবে ও সাযুজ্যতা রাখতে হবে। একটা তোমার তিমি মাছ, যদিও মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী, কিন্তু তার মধ্যে জলজ অ্যাডাপ্টেশন দেখা যাচ্ছে, এবং জলজ অ্যাডাপ্টেশন অভিব্যক্তির ক্ষেত্রে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য খুবই দরকার। এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা বিভিন্ন জীব বিভিন্ন পরিবেশে তার পরিবেশগত পরিবর্তনের সাথে সাথে অ্যাডাপ্টেশনটা চলছে। এই অ্যাডাপ্টেশন রিলেশনশিপটা এইভাবেই হচ্ছে। আমরা উদাহরণ দিয়ে মাধ্যমিক পরীক্ষায় 2-4টা উদাহরণ দিয়ে লিখতে পারি, এবং পরিষ্কারভাবে কয়েকটি পয়েন্ট যেটা লিখতে পারি, উল্লেখ করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব অভিযোজন এবং অভিব্যক্তি পরস্পর পরিপূরক প্রক্রিয়া, পরস্পর সংযুক্ত প্রক্রিয়া, যেটা জীবজগতের অস্তিত্বকে আরও শক্তিশালী করেছে এবং দীর্ঘায়ু করেছে। আমরা ব্যাকটেরিয়া থেকে শুরু করে, প্রোটোজোয়া থেকে, পরিফেরা থেকে শুরু করে প্রত্যেকটি জীবের মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষণীয়, এবং এই বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করা, এবং কি কারণে অ্যাডাপ্টেশন হচ্ছে, কি কারণে পরিবেশের পরিবর্তন, কত তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কত চাপ পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবেশ দূষণের সাথে সাথে এই পরিবর্তনগুলো আসছে। আমরা একবার শিল্প বিপ্লবের কথা যদি ভাবি, ইংল্যান্ডে একবার শিল্প বিপ্লব হয়েছে, এক ধরনের পাখি, যে পাখিগুলো ব্ল্যাক টাইপের পাখি, এই ব্ল্যাক টাইপের পাখিগুলো এক ধরনের কীটপতঙ্গ ধরতো, তারা ব্ল্যাকিশ হয়ে গেছিল, তাদের ডানা, তাদের পালক, তাদের রঙগুলো ব্ল্যাকিশ। এই ব্ল্যাকিশ রঙগুলো ধরতে পারা যেত না। এরা খাদ্য সংগ্রহ করতে গিয়ে তাদের পরিবর্তন এসছে, তাদের ডানার মধ্যে পরিবর্তন এসছে, তাদের ত্বকে পরিবর্তন এসছে, পালকে পরিবর্তন এসছে, ব্ল্যাক হয়ে গেছে। পাখির শিকারগুলো বুঝতে পারতো না যে পাখিগুলো
কোথায় আছে এবং তারা ফটাফট শিকার করতো। তারপরে ইনসেক্ট শিকারী পাখিগুলো ইনসেক্টিভোরাস, তারা বিভিন্ন ধরনের পরিবেশের মধ্যে অ্যাডাপ্টেশনটাকে কাজে লাগিয়েছে এবং অস্তিত্ব আছে, এখনো আছে। শিল্প বিপ্লবের পরিমণ্ডলের মধ্যে যে পাখিগুলো পরিবেশের ক্ষেত্রে শিকার করতো, সেই শিকারী পাখিগুলো এখনো অস্তিত্ব আছে এবং তারা ঠিক পরিবেশটাকে তার অনুকূলে আনার চেষ্টা করছে। এইভাবে গিরগিটি, টিকটিকি, বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণীর মধ্যে এই ধরনের বিবর্তনটা দেখতে পাবো। এই বিবর্তনগুলো খুবই আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক বিপ্লব। প্রাসঙ্গিক যে বৈপ্লবিক পরিবর্তন, এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে জীব পরিমাণের অস্তিত্বের সঙ্গে তার অভিযোজন একটা সম্পর্ক নিবিড়। এই নিবিড় সম্পর্ককে আমাদের দু এক কথায় 2-4টা লাইনের মধ্যে সংযুক্ত করতে হবে, লিখতে হবে, যাতে আমরা মাধ্যমিকে সঠিকভাবে প্রেজেন্টেশনটা করতে পারি। ধন্যবাদ, ভালো থেকো তোমরা।